হাই স্টুডেন্ট, আজকে আমরা এভলিউশন অফ হর্স পড়ব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে এভলিউশন অফ হর্স। এটা তোমাদের এভলিউশন চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এটা আমার যতদূর সম্ভব এটা ইউনিট 4-4-এ আছে হয়তো। যাই হোক, এভলিউশন অফ হর্স এবং তার এটা আমরা আজকে জানবো আর কি ডিটেলে। দেখো, এভলিউশন অফ হর্স ডিটেলে জানবার আগে আমরা এর একটু ব্যাকগ্রাউন্ড জানবো আগে। ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ড না জেনে আমরা এভলিউশন অফ হর্সের সেরকম কিছু বুঝবো না। তাহলে যাই হোক, আমরা শুরু করছি। কেমন? দেখো, এভলিউশন অফ হর্স জানতে হলে আমাদেরকে প্রথমে আমাদের 60 মিলিয়ন ইয়ার্স পেছনে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ ইওসিন ইপকের কথায় যেতে হবে। ঠিক আছে, এর আগে আমরা তোমাদেরকে জিওলজিক্যাল টাইম স্কেল দিয়েছি, তাতে এই সমস্ত পিরিয়ড, ইপক, এরা এই সমস্ত আছে, একবার দেখে নেবে। তো যাই হোক, প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে এভলিউশন অফ হর্স জানতে হলে প্রথমেই আমরা চলে যাব 60 মিলিয়ন ইয়ার্স ব্যাকে। ঠিক আছে, যেখানে আমরা ইওসিন ইপকের কথায় যাব, যেখানে হর্সের প্রথম আবির্ভাব আর কি। ঠিক আছে, তো প্রাইমারি সেন্টার অফ এভলিউশন অফ হর্স অ্যাকচুয়ালি, যদি তোমাকে বলা হয় যে কোনটা প্রাইমারি সেন্টার হর্সের এভলিউশনের, তখন সেটা বলা হয় নর্থ আমেরিকাতে। হর্সের প্রথম এভলিউশন সম্পর্কে যেখানটা থেকে প্রথম এভিডেন্স পাওয়া যায় সেটা হচ্ছে নর্থ আমেরিকা। ঠিক আছে, যেখান থেকে এরা আস্তে আস্তে মাইগ্রেট করে ইউরোপ এবং তারপরে এশিয়া চলে আসে। কেমন? তো আমরা পরের স্লাইডে যাই। তো যেটা আমরা বলছিলাম যে প্রিলিমিনারি এভিডেন্স যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে পাওয়া যায়, এবং এখান থেকে হর্স আস্তে আস্তে মাইগ্রেট করে ইউরোপ এবং এশিয়াতে চলে আসে। ঠিক আছে, এবং অদ্ভুত একটা আশ্চর্যের ব্যাপার হলো, এই নর্থ আমেরিকাতেই, ঠিক আছে, প্লিস্টোসিন টাইমে আর কি দেখা গেছে যে এই হর্সটা একটা সময় এক্সটিংক্ট করে গেছে। যেখান থেকে হর্সের এভলিউশন শুরু হয়েছে সেখানে এখন হর্সের এক্সটিংশন দেখা গেছে, সেখানে হর্স নেই এখন। ঠিক আছে, কিন্তু তাদের অফশুটস যারা আর কি, তারা আস্তে আস্তে ইউরোপ এবং এশিয়াতে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু যেখান থেকে অরিজিনালি হর্সের এভলিউশন স্টার্ট হয়েছিল সেখানেই এখন হর্স এক্সটিংক্ট। কেমন? এক্সটিংক্ট বলা ভুল, সেখানে এখন হর্স পাওয়া যায় না। হর্সের এই এভলিউশন শুরু হয় লোয়ার ইওসিন পিরিয়ড, লোয়ার সিনোজোইক পিরিয়ডে। কেমন? লোয়ার সিনোজোইক পিরিয়ডে কেমন ব্যাপারটা, যখন ক্লাইমেট চেঞ্জ এবং ভেজিটেশন চেঞ্জ হয় আর কি, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ গ্রাসল্যান্ড যখন ফরেস্টে কনভার্ট হয়ে যায়, এইরকম একটা সিচুয়েশনে হর্সের এভলিউশন স্টার্ট হয়। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পুরো ডিটেলে যাব। ঠিক আছে, তা বোঝা গেল আমরা কি বললাম, যে হর্সের এভলিউশন শুরু হয় লোয়ার সিনোজোইক পিরিয়ড থেকে, যেখানে ক্লাইমেটিক চেঞ্জ একটা খুব বড় ফ্যাক্টর, এবং সঙ্গে সঙ্গে ভেজিটেশনের চেঞ্জ, যেখানে দেখা গেছে যে প্রথম দিকে একটা স্মুথ গ্রাসল্যান্ড বিকাম ট্রান্সফর্ম ইন্টু এ ফরেস্ট ল্যান্ড। ঠিক আছে, এবং সেখান থেকে আস্তে আস্তে হর্সের এভলিউশন আস্তে আস্তে স্টার্ট হয়। কেমন? আচ্ছা, এবার যাবো আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হর্সের। কেমন? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে এটা তোমরা জানো হর্সের সিস্টেমেটিক পজিশন দেওয়া আছে, এটা দরকার নেই। ঠিক আছে, এখন আমরা একটু যাব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এখানে তোমরা যে দুজন সায়েন্টিস্টের ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ওসি মার্স, একজন হচ্ছেন থমাস হ্যাক্সলে। অ্যাকচুয়ালি এই দুজন না থাকলে আমাদের এখন সুবিধেই হতো, আমাদের এই হর্স এভলিউশন পড়তে হতো না। ঠিক আছে, আমরা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। 1820 সালে, ঠিক আছে, প্রথম প্যারিসের মন্ট মেয়ারে ফার্স্ট ইকুয়াস যে মডার্ন হর্স, তার ফসিল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং ফসিলটা আবিষ্কার করেন জর্জ কিউভিয়ার নামে একজন সায়েন্টিস্ট 1820 সালে প্যারিসের মন্টে মেয়ারে প্রথম ইকুয়াসের ফার্স্ট ফসিল ইনি আবিষ্কার করেন। কেমন? এরপরে 1870 সালে প্যালিয়েন্টোলজিস্ট ওসি মার্স, যার ছবিটা আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি, অথনিয়ান চার্লেস মার্শ, ঠিক আছে, ওসি মার্স, ইনি হলেন একজন নর্থ আমেরিকান প্যালিওন্টোলজিস্ট। ইনি প্রথম 1870s গোড়ার দিকে একটা পেপার পাবলিশ করেন, যাতে নতুন হর্সের ফসিলস নিয়ে আলোচনা করা ছিল। হর্সের বিভিন্ন রকম ফসিলস নিয়ে এনারা আলোচনা করেছিলেন।
ঠিক আছে। এইবার মানে ইনি আলোচনা করেছিলেন, ও.সি. মার্সের কথা বলছি। এবং এই যে সিকোয়েন্স অফ হর্সের এভলিউশন, অ্যাকচুয়ালি এই যে সিকোয়েন্স হচ্ছে হর্সের এভলিউশনের, এই সিকোয়েন্সটা অর্থাৎ হাইরাকোথেরিয়াম থেকে পরপর কতগুলো স্টেপের মাধ্যমে এখনকার আধুনিক ঘোড়া মানে হচ্ছে একুয়াস যে আবিষ্কার হয়েছে, এই সিকুয়েন্সিয়াল ইভেন্টটা প্রথম পাবলিশ করেন ডান দিকে যার ছবিটা দেখতে পাচ্ছ, থমাস হাক্সলে। ঠিক আছে, ইনি প্রথম এটি আবিষ্কার করেন, মানে ইনি প্রথম এটি পাবলিশ করেন। এবং ইনার পাবলিশ করার কিছু দিনের মধ্যে আমেরিকার একটি মিউজিয়াম, মানে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অ্যাকচুয়ালি মিউজিয়ামটার নাম, ইনারা একটা এক্সিবিশন করেন। এবং এই এক্সিবিশনের পরে ইনারা অ্যাকচুয়ালি দেখাতে যান যে হর্সের যে ফ্যামিলি, তারা যেভাবে এভলিউশনারি আগায় সেটা হচ্ছে একটি গ্র্যাজুয়াল স্ট্রেট লাইন এভলিউশন। মানে এটা হচ্ছে একটা খুব সহজ এবং স্ট্রেট লাইন এভলিউশনারি চেঞ্জের মধ্যে দিয়ে এরা এগিয়ে চলে। ঠিক আছে, এবং তারপর থেকেই হর্সের এভলিউশন নিয়ে এত ইন্টারেস্ট গ্রো করে যে এমন এক ধরনের এভলিউশন যেটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল এবং স্ট্রেট লাইন এভলিউশন, সেটা হচ্ছে হর্সের এভলিউশন। বোঝা গেল? ঠিক আছে, এর পরের স্লাইডে যাই এবার আমরা। এইটা দেখো, এই ছবিটাতে এটা হচ্ছে একটা ফাইলোজেনি অফ হর্স, হ্যাঁ, এভলিউশনারি ট্রি একটা হর্সের। নর্মালি তুমি যদি ইপক অনুযায়ী প্রত্যেকটাকে আলাদা করো তাহলে একটা হচ্ছে ইওসিন, একটা হচ্ছে অলিগোসিন, তারপরে মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন আর রিসেন্ট ইয়ার। এইভাবে যদি আমরা ইপককে পরপর আলাদা করি তাহলে এরকম করেই হবে, হ্যাঁ, এরকম করে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইওসিন, তারপরে অলিগোসিন, তারপরে মায়োসিন, প্লায়োসিন, দেখো পরপর করে করা আছে। ঠিক আছে, এবং সেখান থেকে আলটিমেটলি প্লিস্টোসিন হয়ে রিসেন্ট ইপকে আসা। এইবার দেখো, তুমি যদি এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, এই ছবিটাকে ভালো করে দেখো, ইওসিন পিরিয়ডের কথা যদি তুমি ভাবো, ঠিক আছে, তুমি দেখো ভালো করে, হ্যাঁ, এই জায়গাটা আমি একটু মুছে দেখাচ্ছি তোমাকে। দেখো, তিনটে জায়গা এখানে হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে সাউথ আমেরিকা, একদম সবার ওপরের দিকে তাকাও, সাউথ আমেরিকা, মাঝে নর্থ আমেরিকা, তারপরে ইউরোপ, এই তিনটে জায়গাকে আলাদা করা হয়েছে। তুমি এভলিউশন ট্রিটাকে ভালো করে লক্ষ্য করো, এই এভলিউশন ট্রি অনেক কিছু বলে দিচ্ছে, মানে এই ফাইলোজেনেটিক ট্রিটাই অনেক কিছু বলে দেবে। দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করছি এটাকে। ঠিক আছে, দেখো, তুমি যদি ইওসিন পিরিয়ডে যাও, তুমি দেখো তো ইওসিন পিরিয়ডে মিডল লাইনে হর্সের এভলিউশন হচ্ছে না? দেখো, মিডল লাইনে হর্সের এভলিউশন হচ্ছে। দেখো, এই সময় হর্সটার নাম ছিল হায়ারাকোথেরিয়াম, মনে থাকবে। এরপরে দেখো, অলিগোসিন পিরিয়ডে আসছে, অলিগোসিন পিরিয়ডে এসে হর্সের এভলিউশন হচ্ছে, কিন্তু হর্সের রেভলিউশনটা আরও বেটার হচ্ছে, তখন হর্সের নাম হয়ে যাচ্ছে মায়োহিপ্পাস। ঠিক আছে, এরপরে চলে এসো মায়োসিন পিরিয়ডে, দেখো মেরিচিপ্পাস আর হ্যাঁ পাইলোহিপ্পাস নামে আরেকটা নাম দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই নামটা অ্যাকচুয়ালি এখানে না হয়ে এইখানে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লায়োসিন পিরিয়ডে প্লায়োহিপ্পাস। ঠিক আছে, আর লাস্টে দেখো প্লিস্টোসিন পিরিয়ডে মডার্ন হর্স ইকুয়াস। এই হচ্ছে হর্সের রেভলিউশন পরপর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখো, তিনটে জায়গাকে এখানে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আর একটা হচ্ছে ইউরোপ। মজার ব্যাপার দেখো, এই এভলিউশন ট্রিতেই দেখো, যখন প্রথম হায়ারাকোথেরিয়াম হয় তখন হায়ারাকোথেরিয়াম কোথায় ছিল? দেখো, নর্থ আমেরিকার লাইনে ছিল। দেখো, হায়ারাকোথেরিয়াম ছিল নর্থ আমেরিকার লাইনে। কিন্তু দেখো, যখন আস্তে আস্তে এটা ডেভেলপ হওয়া শুরু হচ্ছে, মানে এটা আস্তে আস্তে মডিফিকেশন হওয়া শুরু হচ্ছে, দেখো আস্তে আস্তে নর্থ আমেরিকার এই যে গণ্ডি, এই গণ্ডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো, আস্তে আস্তে নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে একদম তারপরে যতগুলো তুমি হর্স দেখতে পাচ্ছ মডার্ন হর্স অবধি, কেউই নর্থ আমেরিকার মধ্যে আর নেই। তার মানে যে সময় নর্থ আমেরিকাতে শুরুতে হয়তো হর্সের এভলিউশন স্টার্ট হয়েছিল নর্থ আমেরিকা থেকে, কিন্তু বর্তমানে যে হর্স আছে সেটা এখন আর নর্থ আমেরিকাতে দেখতে পাওয়া যায় না। সেটা সেখান থেকে মাইগ্রেট করে
ইউরোপ, এশিয়া এবং সাউথ আমেরিকার দিকে চলে এসছে। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? এই হচ্ছে এভলিউশন ট্রির মূল মূল ফান্ডা এখানকার। কেমন? আচ্ছা, এরপরের স্লাইডে আসা যাক। এইবার আমরা আস্তে আস্তে আমরা ডিটেলে যাব, ঠিক আছে? আমরা এখানটাতে আমরা এর আগের স্লাইডে আমরা কতগুলো জায়গা পড়লাম আর কি, যেটা হ্যাঁ এখানে আমরা একটু মুছে দিয়ে ইরেজ করি। এখানে আমরা যতগুলো জায়গা দেখলাম সেটা হচ্ছে যে হর্সগুলোর যেগুলোর নাম আমরা দেখলাম, একটা হচ্ছে হায়ারাকোথেরিয়াম, এটার আরেকটা নাম হচ্ছে হায়ারাকোথেরিয়ামের আরেকটি নাম, মানে যে নামে আবার অনেকে ডাকে এটাকে, এটা হচ্ছে ইওহিপ্পাস। হায়ারাকোথেরিয়াম, তারপরে হচ্ছে মায়োহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস এবং লাস্টে এসে ইকুয়াস। হ্যাঁ, তাহলে এই 1, 2, 3, 4, 5টা নাম, ঠিক আছে? এই 5টা নাম আমরা ইন জেনারেল বলি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি হর্সের এভলিউশন পড়ো, যদি তুমি নেট বা গেটের কোশ্চেন দেখো, তাহলে দেখবে এই 5টা ছাড়াও হর্সের এভলিউশন অনেক আছে। এই 5টা মেন, মানে পিরিয়ড মানে এই ইপক ওয়াইজ, প্রত্যেকটা ইপক ওয়াইজ তুমি যদি হর্সের ফাইনাল প্রোডাক্ট দেখো, তাহলে এই 5টা প্রোডাক্ট, হ্যাঁ, হায়ারাকোথেরিয়াম বলো, মায়োহিপ্পাস বলো, মেরিচিপ্পাস বলো, পাইলোহিপ্পাস বলো, এবং সবার আগে এবং লাস্টলি যেটা হচ্ছে ইকুয়াস, এই 5খানা ইপক, 5টা নাম। কিন্তু তুমি যদি সত্যিকারের ডিটেলিংয়ে জানতে চাও এবং তুমি যদি সিএসআর নেট বলো বা গেটের কথা বলো, তাহলে দেখবে অনেক সময় এই 5টা নাম ছাড়াও আরও নাম থাকে, ঠিক আছে? এর মাঝেও অনেক অনেক এভলিউশনারি চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলোকে আমাদের এখন পড়তে হবে। কেমন? তাহলে আমরা আস্তে আস্তে ডিটেলিংয়ে ঢুকি। আমরা প্রথমে কোথায় যাব? আমরা স্টার্টিং দেখব, আমরা ইওসিন পিরিয়ডে স্টার্ট করব, এবং ইওসিন পিরিয়ডের থেকে আমরা প্রথমে জানবো হায়ারাকোথেরিয়ামকে নিয়ে। হ্যাঁ, হায়ারাকোথেরিয়াম যে হর্সটি রয়েছে, এটিকে নিয়ে আমরা প্রথমে জানবো। কেমন? আচ্ছা, তাহলে আচ্ছা যাক, এইবার আসি আমি প্রথম হর্স, যেটাকে আমরা নাম দিয়েছিলাম হায়ারাকোথেরিয়াম, ঠিক আছে? যার মাধ্যমে হর্সের বিভিন্ন স্টেজকে আমরা আর কি দেখব। ইনিশিয়াল স্টেজ এটা হচ্ছে হায়ারাকোথেরিয়াম। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানসেস্টার অফ দ্য ডোমেস্টিক হর্স, ঠিক আছে? তার দেখো, ফার্স্টে আমি এই অ্যানসেস্টার অফ দ্য ডোমেস্টিক হর্সের কথাই যদি বলি, এটি হায়ারাকোথেরিয়াম অর আর একটা নাম আছে এর নাম হচ্ছে ইওসিন পিরিয়ডে বলে, নাম ইওসিন ইপকে বলে, বা টাইমে বলে, ইওসিন টাইমে বলে, এর নামটা ইওহিপ্পাস। নামটা মনে রাখতে পারবে, সুবিধা হবে তাহলে। এর আর একটা নাম হচ্ছে ইওহিপ্পাস, কারণ ইওসিন ইপকে আছে, পাওয়া যায়, ঠিক আছে? তাহলে নামে পরিচিত। কিন্তু তুমি যদি এর ডিটেলিং জানতে চাও, তাহলে ডিটেলিংয়ে হচ্ছে এরা না খুব ছোট দেখতে ছিল তখন। যে 60 মিলিয়ন ইয়ার্স এগোর কথা আমরা বলছিলাম, সেই সময় হর্স দেখতে খুব, মানে এই হায়ারাকোথেরিয়াম যে হর্সটির কথা আমরা বলছি, এর দেখতে খুব ছোট ছিল। হ্যাঁ, অনেকটা ডগ বা ফক্সের মতো ছিল, ঠিক আছে? এদের যদি তুমি অ্যাডাপ্টেশন বলো, ঠিক আছে, এরা নর্থ আমেরিকার সাইডেই প্রথম দেখতে পাওয়া যায় এদের। এটা আমরা এর আগের স্লাইডে আমরা পড়াদের কাছে এটা পরিষ্কার, হ্যাঁ, এই স্লাইডেই পরিষ্কার যে এরা নর্থ আমেরিকার কাছেই আছে, ঠিক আছে? এরা নর্থ আমেরিকার কাছেই আছে, দেখো নর্থ আমেরিকার কাছেই আছে। এইবার আসা যাক আমি এর পরের ইয়েতে, যে তার মানে দুটো জিনিস আমরা দিলাম, একটা হচ্ছে এর সাইজ খুব ছোট, দ্বিতীয় হচ্ছে এর যদি ডিস্ট্রিবিউশন বলো, মানে অ্যাডাপ্টেশনের কথা বলো, যেখানে থাকে আর কি, বা ডিস্ট্রিবিউশনের কথা বলো, সেটা হচ্ছে নর্থ আমেরিকা, ঠিক আছে? এইবার যদি তুমি আস্তে আস্তে এর ডিটেলিংয়ে আসো, তাহলে দেখবে যে এদের সামনের পাটা, ঠিক আছে, সামনের পায়ে 4টে টো ছিল এবং পেছনের পায়ে 3টে টো ছিল, ঠিক আছে? এখানে দেখো, দেখানোর চেষ্টা করেছি আমি, এটা হচ্ছে 4 লেগে দেখো 4টে টো আছে। হ্যাঁ, এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, 4 লেগে দেখো 4টে টো আছে। 1 মিনিট, 4টে টো আছে এখানটাতে, এখানে 4টে টো আছে। আর যদি তুমি হাইন্ড লেগে যাও, তাহলে দেখবে 3টে টো আছে, ঠিক আছে? 3টে টো আছে। কেমন বোঝা গেল তাহলে এই কথাগুলো কী কী বললাম আমি? এক হচ্ছে এদের মধ্যে এদের সাইজ খুব ছোট ছিল, এদের সামনের লেগে আর কি 4 লেগের 4টে টো আছে, হাইন্ড ফিট যেটা আর কি, হাইন্ড ফিটে 3টে টো ছিল,
ঠিক আছে। এর যদি ডিস্ট্রিবিউশন বলে এ তখন নর্থ আমেরিকায় দেখতে পাওয়া যেত। কেমন? আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, দেখো এই ছবিটাতে অতটা বোঝা যাবে না এই ছবিটাকে, এটা হচ্ছে এটা হচ্ছে এদের ডেন্টিশন প্যাটার্ন। তুমি যদি ডেন্টিশন প্যাটার্ন দেখো তাহলে তখন বলা হয় যে এদের ডেন্টিশনটা ছিল অনেকটা বুনোডন টাইপ অফ ডেন্টিশন। ঠিক আছে, বুনোডন টাইপ অফ ডেন্টিশন মানে ডেন্টিশনটা এরকম যে দাঁতগুলো, যে মোলার টিথের কথা বলা হচ্ছে, সেই মোলার টিথগুলো এদের ছিল রাউন্ডেড। ঠিক আছে, তাহলে এর এর কারণটা কি? মোলার টিথ রাউন্ড হওয়ার কারণ কি? মোলার টিথ কখন রাউন্ড হয়? যখন তাকে তার ফুড খাবার জন্য বেশি পরিশ্রম করতে না হয়, তখন মোলার টিথ কাদের বুনোডন ডেন্টিশন? আমাদের বুনোডন ডেন্টিশন। ঠিক আছে, আমরা ফুড খুব সহজে অ্যাসিমিলেট করতে পারি, আমাদেরকে ফুডকে খুব জোরে টেয়ার করে খেতে হয় না। ঠিক আছে, তো এদের ডেন্টিশন তখন ছিল বুনোডন টাইপের। হ্যাঁ, যে এদের যে মোলার টিথটা ছিল, সে মোলার টিথটা ছিল রাউন্ডেড ইন শেপ। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু বোঝাতে পেরেছি আমি। ঠিক আছে, তাহলে এটা আমরা বললাম কার কথা? আমরা বললাম হায়ারাকোথেরিয়ামের কথা। ঠিক আছে, এইবার আসি এই হায়ারাকোথেরিয়াম থেকে। তাহলে আমরা যদি এর আগের এটাতে দেখি, দেখো তো প্রথমে হায়ারাকোথেরিয়াম ছিল কোথায়? ইওসিন পিরিয়ডে। এরপরে অলিগোসিন পিরিয়ডে ছিল মায়োহিপ্পাস। হ্যাঁ, কিন্তু আমরা এক্ষেত্রে মায়োহিপ্পাস এখনই যাব না। ঠিক আছে, আমরা প্রথম দিকে যেটা পড়লাম সেটা হচ্ছে আজ হায়ারাকোথেরিয়ামের কথাটা পড়লাম। এটা অ্যাকচুয়ালি লোয়ার ইওসিন পিরিয়ডের হর্সের কথা বললাম। এবার এই ইওসিন পিরিয়ডের মাঝামাঝির দিকে হর্সের আরও কিছু এভলিউশনারি চেঞ্জ হয়। হ্যাঁ, তখন হর্সটার নাম হয় অরোহিপ্পাস। ঠিক আছে, আমি এখানে লিখে দিয়েছি অরোহিপ্পাস, যেটা মিডল ইওসিন পিরিয়ডে হর্স একটু ডেভেলপ করে তৈরি করে অরোহিপ্পাস, এবং একেবারে আপার ইওসিন পিরিয়ডে তৈরি করে এপিহিপ্পাস, মানে এপিহিপ্পাস ফর্ম হয়। তার মানে হর্সের এই ফর্মগুলো কি? তার মানে তুমি যদি ইওসিন পিরিয়ডটাকে ভালো করে দেখো তাহলে ইওসিন পিরিয়ডে হর্সের 3টে মডিফিকেশানস আছে। ঠিক আছে, একটা হচ্ছে হায়ারাকোথেরিয়াম বা ইওহিপ্পাস, একটা হচ্ছে অরোহিপ্পাস, আর একটা হচ্ছে এপিহিপ্পাস। বোঝা গেল? এইবার দেখো অরোহিপ্পাসের মধ্যে কি এমন চেঞ্জ আছে। ঠিক আছে, এবার কিন্তু অনেক বইতে দেখবে খালি হায়ারাকোথেরিয়ামই লেখা আছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি হায়ারাকোথেরিয়ামই আলটিমেট নয়, এরপরে আরও দুটো মডিফিকেশানস আছে। তো প্রথমে আসা যাক তাহলে অরোহিপ্পাসে কী হয়। ঠিক আছে, কী কী জিনিস আছে অরোহিপ্পাসে? তুমি যদি অরোহিপ্পাস বলে, এখানে ছবি দিয়ে দেখানো হয়নি আর। ঠিক আছে, তুমি যদি ছবি দেখো তাহলে দেখবে এই পাঁচজনেরই ছবি পাবে। ঠিক আছে, হ্যাঁ, এই 5টা ছবিই পাবে, মানে হচ্ছে ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, মায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস, আর একটা হচ্ছে ইকুয়াস। এই 5টারই ছবি পাবে, বাকিদের ছবিগুলো পাবে না, কারণ বাকিগুলো হচ্ছে ইন্টারনাল মডিফিকেশন। তাহলে দেখো, তাহলে প্রথমে হলো হায়ারাকোথেরিয়াম, তো আমরা জানলাম। এবার হায়ারাকোথেরিয়াম জানার পরে এবার আমরা আসি অরোহিপ্পাসের কথায়। তাহলে অরোহিপ্পাসে কী কী চেঞ্জ আসে? অরোহিপ্পাসে যদি তুমি দেখো তাহলে দেখাবে যে এরা যে প্রথম দিকে যে ফক্সের মতো দেখছিল, সাইজটা খুব ছোট ছিল, দেখা যায় যে অরোহিপ্পাসের সময় এটা সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখা যায় যে মাঝের আঙুল, যেটা মিডল ফিঙ্গার, ফোর লিম্বের যে মিডল ফিঙ্গার, সেটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এই একটা মডিফিকেশান দেখতে পাওয়া যায়। আর একটা মডিফিকেশান দেখতে পাওয়া যায় যে 3rd and 4th প্রিমোলার আস্তে আস্তে মোলারাইজড হয়। মানে প্রথম দিকে এদের মোলার টিথ থাকে না। ঠিক আছে, প্রথম দিকে ফার্স্টে এদের মোলার টিথ থাকে না, শেষের দিকে আস্তে আস্তে যে প্রিমোলার ফর্মটা থাকে সেটা আস্তে আস্তে মোলারে ফর্ম হয়। তার জন্য হচ্ছে 3rd এবং 4th প্রিমোলার বিকাম মোলারি ফর্ম। এখানে দেখবে পয়েন্টগুলো সব লেখা আছে আমি যেগুলো বললাম। এরপরে আসি এপিহিপ্পাসের কথায়। এটা একেবারে ইওসিন পিরিয়ডের শেষের দিকের কথা বলছি। ঠিক আছে, মানে যখন ইওসিন পিরিয়ড প্রায় শেষ হয়ে যাবে সেই সময় আরও কিছু মডিফিকেশান হয় ঘোড়ার মধ্যে। হ্যাঁ, সাইজটা আর একটু বাড়ে। ঠিক আছে, 3rd আর 4th প্রিমোলার, যেটা অরোহিপ্পাসের সময় 3rd এবং 4th প্রিমোলার, যেটা অরোহিপ্পাসের সময় আস্তে আস্তে মোলারি ফর্ম হচ্ছিল, সেটা এপিহিপ্পাসের বেলায় পুরো মোলারি ফর্ম হয়ে যায়। মানে মোলার টিথ পুরোপুরি ডেভেলপ করে যায়। তার মানে এখানটাতে মোলার টিথের কমপ্লিট ডেভেলপমেন্ট, মানে মোলার টিথ পুরোপুরি মোলার টিথ তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর এর আগেরটাতে মোলার টিথ
তৈরি হওয়া শুরু হয়, মানে আমি বলছি অরোহিপ্পাসের বেলাতে মোলার টিথ তৈরি হওয়া শুরু হয়, আর এপিহিপ্পাসের বেলাতে মোলার টিথ কমপ্লিটলি তৈরি হয়ে যায়। আর একটা মডিফিকেশন দেখতে পাওয়া যায় যে 4 লিম্বের কথা বলা হচ্ছে। এই 4 লিম্বের আউটার মোস্ট ডিজিট যেগুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে কমতে থাকে। তাহলে বোঝা গেল কথাগুলো। এই হচ্ছে ইওসিন পিরিয়ডের মডিফিকেশন। আমি একটু ডিটেলে আর একটু যাই, আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি একটু। এই ছবিটাকে ভালো করে দেখো, ঠিক আছে, এই ছবিটাকে ভালো করে দেখো। এই ছবিটাতে প্রথমে কি বললাম আমরা, ইওসিন পিরিয়ডে প্রথম যে হর্সটা ছিল সে হচ্ছে ইওহিপ্পাস বা হায়ারাকোথেরিয়াম। মজার ব্যাপার কি, এদের মধ্যে কি কি ছিল, এরা নর্থ আমেরিকায় বসবাস করত। এদের এরা নর্থ আমেরিকায় বসবাস করতো, এদের সাইজ খুব ছোট ছিল, হ্যাঁ, ফক্সের মতো দেখতে। এদের সামনের পাতে 4টে টো ছিল, পেছনের পাতে 3টে টো ছিল, ঠিক আছে। এদের ডেন্টিশন বুনোডন টাইপের ডেন্টিশন ছিল, তার মানে এদের ডেন্টিশনের বেলাতে প্রিমোলার টিথ ছিল, যেটা পুরোপুরি মোলার টিথ ছিল না, ঠিক আছে। এইটা ছিল হায়ারাকেথেরিয়ামের নর্মাল ক্যারেক্টারিস্টিক যখন প্রথম দেখতে পাওয়া যায়। এইবার ওই ইপকেই যখন আস্তে আস্তে এরা বাড়তে থাকে অ্যাকর্ডিং টু দ্য ক্লাইমেটিক কন্ডিশন, এদের মধ্যে দুটো চেঞ্জ আসে। একটা হচ্ছে অরোহিপ্পাস, আর একটা হচ্ছে এপিহিপ্পাস। অরোহিপ্পাসের বলাতে কি হয়, অরোহিপ্পাসের বেলাতে যে টিথের কথা বলা হচ্ছিল সেই টিথটা আস্তে আস্তে 3rd এবং 4th প্রিমোলার টিথ আস্তে আস্তে মোলার হওয়া শুরু করে, এক। দ্বিতীয় হচ্ছে এই যে ডিজিটগুলো দেখছিলে পায়ের 4টে টো ছিল, তো এরকম 4টে টো ছিল, ঠিক আছে। মিডল টো যেটা সেটা আস্তে আস্তে বড় হয়, আর পাশের টোগুলো আস্তে আস্তে ছোট হয়, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এইবার এরকম এটা যখন শুরু হয়, এরপরে আসি আমি আর একটা মডিফিকেশন হয়, সেটা হচ্ছে এপিহিপ্পাস। এপিহিপ্পাসের বেলা দেখা যায় যে বাইরের যে ডিজিটগুলো, পায়ের যে বাইরের যে ডিজিটগুলো, এগুলো আস্তে আস্তে যে বাইরের ডিজিটগুলো এটা এটা এগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করে, বাইরের ডিজিটগুলো, ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা সেটা হয় যে প্রিমোলারটা যে মোলারাইজড হচ্ছিল 3rd 4th, সেই মোলার গঠন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে ইওসিন পিরিয়ড যে 3টে ফর্ম বোঝা গেল, একটা হচ্ছে হায়ারাকোথেরিয়াম, আরেকটা হচ্ছে তারপরে হচ্ছে অরোহিপ্পাস এবং তারপরে হচ্ছে এপিহিপ্পাস। এপিহিপ্পাস, এই 3টে ফর্ম আছে, ঠিক আছে। কিন্তু অনেক বইতে লেখা আছে খালি হায়ারাকোথেরিয়াম বলে এই বৈশিষ্ট্যগুলোকে একত্রে বলা আছে কোনো কোনো জায়গাতে, ঠিক আছে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো একত্রে নয়, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা নাম ছিল, ক্লিয়ার হলো। এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখা যাক, এবার আসি আরও, দেখো এরপরেও ইওসিন পিরিয়ড নিয়ে আরও কিছু বলবার আছে, ঠিক আছে। তাহলে ইওসিন পিরিয়ডে এই 3টে অবধি হলো। ইওসিন পিরিয়ডে আরও কিছু বলবার কেন আছে, ইওসিন পিরিয়ডে যেরকম হর্সের সাইজ আস্তে আস্তে বাড়ছিল, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছিল, ডিস্ট্রিবিউশনের কথা যদি তুমি বলো ইওসিন পিরিয়ডে, তাহলে তুমি দেখবে যে এই যে ইওসিন যে হর্সটা, মানে এই যে হায়ারাকোথেরিয়ামদের কথা আমরা বলছি বা ইওহিপ্পাসের কথা বলছি, এই হর্সগুলোর যদি তুমি বিস্তার দেখো, ডিস্ট্রিবিউশন দেখো, তাহলে দেখবে এরা ইউরোপ থেকে নিউ মেক্সিকো এত দূর অবধি এরা চলাফেরা করতে পারতো। তার মানে এখান থেকে এটা প্রুভ যে এরা খুব ভালো মাইগ্রেটারি পাওয়ার ছিল এদের, এরা খুব এদের ডিজিট ওরকম থাকলেও এরা অনেকটা মাইগ্রেট করতে পারতো, ঠিক আছে। এছাড়াও হায়ারাকোথেরিয়ামকে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে এরা যে সমস্ত ফরেস্টে থাকতো, ওই ফরেস্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় মার্শি ফরেস্ট, ঠিক আছে। মার্শি ফরেস্ট মানে যেখানে ভেজিটেশন খুব সফট, ঠিক আছে, যার জন্য এদের ডেন্টিশনটা ছিল কাইন্ড অফ বুনোডন্ট, ঠিক আছে। পুরোপুরি বুনোডন্ট বলা যাবে না, কাইন্ড অফ বুনোডন্ট, ঠিক আছে। এইবার দেখো, এইবার আস্তে আস্তে ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জ হলো। তোমরা ভালো করে দেখবে জিওলজিক্যাল টাইম স্কেলে যে ইওসিন পিরিয়ডের পরে যে পিরিয়ডটি আছে সেটি হচ্ছে অলিগোসিন পিরিয়ড। এইবার তুমি যখন অলিগোসিন পিরিয়ডে যাচ্ছ তখন একটা অদ্ভুতভাবে একটা ভীষণ
চেঞ্জ অফ ক্লাইমেটিক কন্ডিশন এলো। কেমন? দেখা গেল যে ফরেস্ট, যেটা মার্শি ফরেস্ট ছিল, মানে যেটা খুব সফট ভেজিটেশন ছিল, সেটা আস্তে আস্তে শিফট হয়ে গেল, হ্যাঁ, ল্যান্ড অফ হার্ড গ্রাসল্যান্ডে, যেটা আস্তে আস্তে শিফট করে গেল হার্ড গ্রাসল্যান্ডে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হায়ারাকোথেরিয়ামের কথা বলছি। প্রথম দিকে এরা ছিল মার্শি ফরেস্টে, মানে সফট ভেজিটেশন যেখানে ছিল। এইবার দেখা গেল যে অলিগোসিন পিরিয়ডে এই ভেজিটেশনটা চেঞ্জ হয়ে গেল, এবং ভেজিটেশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য দেখা গেল যে ল্যান্ডটা হলো সেটা একটা হার্ড গ্রাসল্যান্ড তৈরি হয়ে গেল। এই রকম হার্ড গ্রাসল্যান্ড হয়ে যাওয়ার জন্য হলো কি, ওদের দুটো অর্গ্যান ডেভেলপ করা খুব এসেনশিয়াল হয়ে পড়লো। এক হচ্ছে টিথ, যেটা ছিল হচ্ছে বুনোডন টাইপ অফ ডেন্টিশন। ঠিক আছে, যখনই ভেজিটেশন হার্ড হয়ে গেল তখন এমন হবে যে লং ক্রাউন ডেন্টিশন দরকার, মানে এমন কিছু দরকার যেটা সেই ভেজিটেশনকে টেয়ার করে খেতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম টিথের মডিফিকেশন দরকার। আর একটা মডিফিকেশন দরকার, সেটা হচ্ছে গলা। ঠিক আছে, আর হচ্ছে যে স্নাউট, নেক এবং স্নাউট, এই দুটোকে আস্তে আস্তে লম্বা হতে হবে। তার কারণ দেখা গেল যে আস্তে আস্তে অলিগোসিন পিরিয়ডে গিয়ে দেখা গেল প্রিডেটরি অ্যানিম্যালের সংখ্যা বাড়তে থাকলো, যার জন্য হলো কি নেক এবং স্নাউটের দরকার পড়লো, যাতে ওরা খুব সহজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারে এনিমি আসছে কি না। ঠিক আছে, এবং আর একটা খুব ইম্পর্টেন্ট মডিফিকেশান, সেটা হচ্ছে লেগের মডিফিকেশান দরকার। কারণ যেহেতু এতক্ষণ ছিল সফট ভেজিটেশন, যেমনি এটা হার্ড ভেজিটেশন হয়ে গেল তখনই লেগটাকে হার্ড হওয়া দরকার ছিল। ঠিক আছে, তাহলে লেগেরও মডিফিকেশান দরকার পড়লো। ঠিক আছে, যার জন্য হলো কি ওই হায়ারাকোথেরিয়াম যেটা মডিফিকেশান হয়ে অরোহিপ্পাস এবং এপিহিপ্পাস তৈরি করেছিল, সেটা করলো কি আস্তে আস্তে আরও মডিফিকেশান হওয়া শুরু করলো, এবং অলিগোসিন পিরিয়ডে গিয়ে মডিফিকেশান হয়ে প্রথম যে হর্স এভলিউশন করলো সেটা হচ্ছে মেসোহিপ্পাস। ঠিক আছে, এই মেসোহিপ্পাসের ডেভেলপমেন্ট হলো প্রথমত যখন মেসোহিপ্পাসের ডেভেলপমেন্ট হলো তখন মেসোহিপ্পাসে দেখা গেল এর সাইজ, ঠিক আছে, এখন আর ডগ বা ফক্সের মতো ছিল না, অর্থাৎ সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকলো। কেমন? মেসোহিপ্পাসের বেলাতে আরও মডিফিকেশান কি দেখা গেল যে এদের লেগ আর নেক লম্বা হতে থাকলো। ঠিক আছে, পাও লম্বা হতে থাকলো, গলাও লম্বা হতে লাগলো। পা লম্বা হতে লাগলো তার কারণ তাকে ছুটে যেতে হবে, অনেক দূর ছুটতে হবে সেই জন্য, এবং নেক লম্বা হলো কারণ এনিমির হাত থেকে বাঁচতে হবে। ঠিক আছে, স্নাউট আরও লম্বা হলো। ঠিক আছে, এরপরে এই স্নাউটের মধ্যেই একটা অদ্ভুত জিনিস দেখা গেল, এদের মধ্যে প্রথম ডেভেলপমেন্ট হলো। দেখা গেলো একটা এদের যে স্কালটা রয়েছে সেই স্কালের কাছে একটা ডিপ্রেশন দেখতে পাওয়া গেল। এই ডিপ্রেশনটাকে বলা হলো ফেসিয়াল ফোসা। ঠিক আছে, মনে থাকবে, দেখো এখানে পয়েন্টটা লেখা আছে ফেসিয়াল ফোসা, এই দেখো ফেসিয়াল ফোসা। ঠিক আছে, তো এদের আর একটা মডিফিকেশান দেখা গেল, এদের স্নাউটটা ফেসিয়াল ফোসা, একটা ডিপ্রেশন দেখা গেল, সেই ফেসিয়াল ফোসা হলো। কেমন? এছাড়া আর কি ডেভেলপমেন্ট দেখা গেল? ঠিক আছে, দেখো প্রথম ডেভেলপমেন্ট কি, এদের নেক, গলা বড় হলো। ঠিক আছে, একটা ডেভেলপমেন্ট। ঠিক আছে, লেগ বড় হলো। হ্যাঁ, লেগ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এদের স্কালে ফেসিয়াল ফোসা দেখতে পাওয়া গেল। এবার আসি লেগের মডিফিকেশানের বেলাতে। হ্যাঁ, লেগের ডিজিটগুলো, টোয়ের কথাতে আসি। এর আগের টোগুলো কি ছিল? 4 লেগে ছিল 4টে টো, হাইন্ড লেগে ছিল 3টে টো। এদের বেলাতে টোয়ের মডিফিকেশান হয়ে গেল কেমন, সমস্ত টো মানে 4 লেগ এবং হাইন্ড লেগ দুটোরই টো 3টে টো হয়ে গেল। ঠিক আছে, দেখো এইখানে এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, কালো দিয়ে ছবি করা আছে, দেখো এখানে 3টে টো দেখতে পাবে। ঠিক আছে, তাহলে 3টে টো দেখতে পাওয়া গেল। ক্লিয়ার? বোঝা গেল 3টে টো দেখতে পাওয়া গেল। ঠিক আছে, এবং 4 লেগে, যেটা হায়ারাকোথেরিয়ামের বেলাতে 4 লেগে 4টে টো ছিল, তাদের মধ্যে একটা টো আস্তে আস্তে ভেস্টিজিয়াল অর্গ্যান, যেটা
নিবিন নামে পরিচিত সে ভেস্টিজিয়াল অর্গ্যানে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল কথাটা? তাহলে মডিফিকেশনগুলো বোঝো। মেসোহিপ্পাসের মডিফিকেশন আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে যে নেক বড় হলো, হেড স্কালে ফোসা দেখা গেল, লেগ বড় হলো। এছাড়াও দেখা গেল আস্তে আস্তে এদের টিতের মডিফিকেশানও আস্তে আস্তে মানে লং ক্রাউন টিতের দিকে আস্তে আস্তে এগোচ্ছে আর কি, অল্প অল্প করে। এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এর আগে হাইরাকোথেরিয়ামের বেলাতে 4 লেগে ছিল 4টে টো, এদের 4 লেগে হয়ে গেল 3টে টো। হাইরাকোথেরিয়ামের বেলাতে 4 লেগে ছিল 4টে টো, এদের বেলাতে হলো 3টে টো। হাইরাকোথেরিয়ামের হাইন লেগে ছিল 3টে টো, এদেরও হাইন লেগে 3টে টো। ক্লিয়ার? ঠিক আছে, তারা এখন সমস্ত লেগেই 3টে করে টো আছে। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আসি ওই অলিগোসিনেই আরও দুটো ইয়ে আছে। ঠিক আছে, এবার অলিগোসিনে আর একটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে মায়োহিপ্পাস অলিগোসিন পিরিয়ডে। হ্যাঁ, আপার অলিগোসিন পিরিয়ডে এই মায়োহিপ্পাস কিছুই নয়, একটা ছিল হচ্ছে মেসোহিপ্পাস, এটা হলো এবার মায়োহিপ্পাসটা কিছুই নয়, এরা সাইজে বড় হলো। ঠিক আছে, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে অলিগোসিন পিরিয়ডে হলো দুটো, একটা হচ্ছে মেসোহিপ্পাস, একটা হচ্ছে মায়োহিপ্পাস। মেসোহিপ্পাসের মডিফিকেশান বললাম, আর মায়োহিপ্পাসের মডিফিকেশান হচ্ছে এটা খালি সাইজে বড় হয়, বাকি সব মডিফিকেশান একই। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তাহলে মায়োসিন অলিগোসিন পিরিয়ড হলো। তাহলে অলিগোসিন পিরিয়ড বলছি, অলিগোসিন ইপক হয়ে গেল। তার মানে দুটো ইপক আমরা কভার করলাম। ঠিক আছে, একটু আমরা ব্যাকে যাই, আমরা দুটো ইপক কভার করলাম। ঠিক আছে, আমরা দুটোকে নিয়ে জানলাম সব মিলে এখন অবধি। ঠিক আছে, একটা হচ্ছে হায়ারাকোথেরিয়ামকে নিয়ে জানলাম। ঠিক আছে, যেখানে 4 লেগে 4টে টো ছিল, দেখো এখানটাতে এবার 3টে টো আছে, এখানে 4টে টো ছিল। ঠিক আছে, হ্যাঁ, একটা আমরা ইওসিন পিরিয়ড পড়লাম, একটা হচ্ছে অলিগোসিন পিরিয়ড পড়লাম। অলিগোসিন পিরিয়ডে আমরা মায়োহিপ্পাস পড়লাম মেন, আর এখানে হচ্ছে হায়ারাকোথেরিয়াম মেন। কিন্তু হায়ারাকোথেরিয়ামের মধ্যে আমরা পড়লাম দুটো মডিফিকেশানের কথা। ঠিক আছে, যে দুটো মডিফিকেশানের নাম বলো তোমরা, একটু মেমোরাইজ করো। একটা হচ্ছে অরোহিপ্পাস, একটা হচ্ছে এপিহিপ্পাস। ঠিক আছে, আর যদি তোমরা বলো তারপরে আমরা গেলাম হচ্ছে অলিগোসিনে আমরা পেলাম হচ্ছে মেসোহিপ্পাস। এই মেসোহিপ্পাসের আর একটা মডিফিকেশান হচ্ছে মায়োহিপ্পাস। ঠিক আছে, এখানে খালি মায়োহিপ্পাসই লেখা আছে, অ্যাকচুয়ালিটা মেসোহিপ্পাস হতো, মেসোহিপ্পাস থেকে মায়োহিপ্পাস হবে। ক্লিয়ার হলো? তাহলে অলিগোসিন হলো, ইওসিন হলো, অলিগোসিন হলো, তারপরের ইপকের নাম হচ্ছে মায়োসিন পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা মায়োসিন পিরিয়ড এবার যাব। তাহলে একটু আমরা মায়োসিন পিরিয়ডে যাই। তাহলে আমরা এই অবধি পড়েছি। হ্যাঁ, আমরা তাহলে অলিগোসিন পিরিয়ড অবধি পড়লাম। এবার আমরা পড়ব মায়োসিন পিরিয়ড। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্টটি লেখা আছে মায়োসিন পিরিয়ডে, দ্য ইপক অফ ডাইভার্সিফিকেশন। মানে মায়োসিন পিরিয়ড হচ্ছে মায়োসিন ইপক হচ্ছে এমন একটা পজিশন, এমন একটা টাইম স্কেলের এমন একটা পজিশন যেখানে হর্সের এভলিউশনে একটা মেজর ডাইভার্সিফিকেশন হয়। ঠিক আছে, এবং সেই ডাইভার্সিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। কেমন? তাহলে আমরা এই ম্যাসিভ ডাইভার্সিফিকেশনটা আমরা দেখব। দেখা যাক কী কী ডাইভার্সিফিকেশন হচ্ছে ম্যাসিভ ডাইভার্সিফিকেশন। প্রথমে আসা যাক। প্রথমে যদি তোমরা মায়োসিন পিরিয়ডের প্রথম দিকের কথা বলো, তাহলে প্রথমে ছিল প্যারাহিপ্পাস। ঠিক আছে, প্যারাহিপ্পাসে দেখা গেল যে টিথটা, সেটা আস্তে আস্তে যে টিথটা ছিল, যেটা লং ক্রাউন টিথ তৈরি হবে, তো লং ক্রাউন টিথ তৈরি হতে গেলে ভেতরে তো গ্যাপ তৈরি হবে, তো সেই গ্যাপটা ভরাট না হলে তো দাঁতটা ভেঙে যাবে। তাহলে সেই গ্যাপটা তৈরি হওয়ার জন্য সিমেন্টেশনের দরকার, মানে ওই গ্যাপটাকে ভরার জন্য সিমেন্টেড হওয়াটা খুব প্রয়োজন। তো প্রথম দিকে এটা কি হবে, মানে যে ক্রেস টিথের বলা, সেই টিথের ভেতরে সিমেন্টেশন শুরু হবে প্রথম। তাহলে আমরা স্টার্ট করছি প্যারাহিপ্পাস থেকে। ঠিক আছে, স্টার্টিং হলো প্যারাহিপ্পাস। ডাইভার্সিফিকেশনের কথা যখন বলবো, তো প্যারাহিপ্পাসের প্রথম মডিফিকেশান যেটা, সেই মডিফিকেশানটা হচ্ছে যে টিথের ভেতরে সিমেন্টেশন শুরু হলো। হ্যাঁ, সিমেন্টেশন শুরু হলো। ঠিক আছে, লং ক্রাউন টিথ হবে, তো টিথ আস্তে আস্তে লম্বা হচ্ছে এবং গ্যাপগুলোতে সিমেন্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং দেখা গেল যে টোগুলো ছিল, সে টোগুলোর ভেতরে যেগুলো ল্যাটেরাল টো, মিডল টোর কথা বলছি না, যেগুলো ল্যাটেরাল টো, সেগুলো আস্তে আস্তে রিডিউস হওয়া শুরু করলো।
ক্লিয়ার? এই দুটো মডিফিকেশান হলো প্যারাহিপ্পাসের বেলায়। কিন্তু মায়োসিন পিরিয়ডের সবচাইতে মডিফাইড যে ভার্সনটা সেটা হচ্ছে এইটা মেরিচিপ্পাস, ঠিক আছে? মিডিল মায়োসিন পিরিয়ডে হয়, ঠিক আছে? তার মিডিল মায়োসিন পিরিয়ডে হলো মেরিচিপ্পাস, ঠিক আছে? এর আগে অবধি হর্সের টিথ ছিল আনসিমেন্টেড, ঠিক আছে? এই মেরিচিপ্পাসের আগে অবধি, মানে আমি প্যারাহিপ্পাসকে ধরেই বলছি, এর আগে অবধি সমস্ত হর্সের টিথ দাঁতটা ছিল আনসিমেন্টেড। বাট এই মডিফিকেশানে কী বললাম, এটা ছিল একটা ডাইভার্স মডিফিকেশান জায়গা, এটা মানে ডাইভার্সিফিকেশানের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে যেটা প্রথম হলো সেটা হচ্ছে টিথের সিমেন্টেশন হলো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে টিথ প্রথমে যে টিথটা অ্যাকচুয়ালি হার্ড গ্রাসকে চিউ করতে পারবে, তার জন্য যে লং ক্রাউন টিথের দরকার, সেইখানে সেই লং ক্রাউন টিথের সিমেন্টেশন প্রপারলি হলো। ক্লিয়ার? প্রথম পয়েন্ট এটার, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই হর্সের একটা অদ্ভুত নেচার দেখা গেল। এই নেচারটা হচ্ছে, এদেরকে মজা করে তখন সায়েন্টিস্টরা বলতো অ্যাকচুয়ালি দে আর মরফোলজিক্যালি 3 toed বাট ফাংশনালি 1 toed। মনে থাকবে কি বললাম কথাটা? মজার ব্যাপার হচ্ছে এরা হচ্ছে মরফোলজিক্যালি 3 toed, ঠিক আছে? এদেরকে দেখে মনে হতো এদের টো 3টে, কিন্তু যখন দেখা যেত এরা দৌড়চ্ছে তখন দেখা যেত এরা ফাংশনালি একটা টো দিয়েই দৌড়চ্ছে। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? দাঁড়াও ইয়েস করি, আচ্ছা হলো। তাহলে মায়োসিন পিরিয়ডের দুটো মডিফিকেশানের কথা বললাম আমরা, একটা হচ্ছে প্যারাহিপ্পাস, একটা হচ্ছে মেরিচিপ্পাস। এছাড়াও আর একটা মডিফিকেশান আছে, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? মেরিচিপ্পাসটা, মনে থাকবে, ঠিক আছে? যদি 5 নম্বরে আসে তাহলে তুমি ওই 5টা পয়েন্টকেই বলবে, এত ডিটেলে বলার দরকার নেই। কিন্তু যদি 10-এ আসে তাহলে তুমি পুরোটা ডিটেলে বলবে, কেমন? তাহলে এবার মেরিচিপ্পাস হলো। এবার মেরিচিপ্পাসের কথা, মেরিচিপ্পাস যেহেতু মেন তাই মেরিচিপ্পাসের কথাতেই হলো। দেখো ভালো করে, হ্যাঁ আমি যেটা বললাম সেটা ঠিক হলো কি না। মেরিচিপ্পাসে বললো লম্বা হলো, ঠিক আছে, সব ঠিক আছে। যেটা এখানে টিথের মডিফিকেশানটা দেখায়নি, ঠিক আছে? এখানে মেনলি লেগের মডিফিকেশানটা দেখিয়েছে। দেখো ফাংশনালি এদের 3টে টো আছে, কেমন? ফাংশনালি বলছি, মরফোলজিক্যালি। কিন্তু ফাংশনালি দেখা যাচ্ছে যে এই যে দু সাইডে যে ল্যাটারাল টো, এই যে এই টোটা আর এই টোটা, এই যে ল্যাটারাল টো দুটো, ঠিক আছে? এই যে ল্যাটারাল টো যে দুটোকে আমি পয়েন্ট করেছি অ্যারো দিয়ে, ঠিক আছে? এই ল্যাটারাল টো দুটো, এই টোটা ল্যাটারাল টো, এই টোটা ল্যাটারাল, দেখো এই দুটো ল্যাটারাল টো আস্তে আস্তে রিডিউসড হয়ে যাচ্ছে আর মিডল টোটা বড় হচ্ছে। হ্যাঁ, এটা বিগ, মিডল টো বিকাম বিগ, ঠিক আছে? মিডল টো বিগ হচ্ছে এবং দেখা যায় ফাংশনালি এই টোটা দিয়েই এরা দৌড়োয়, ঠিক আছে? আর এই পাশের দুটো টো আস্তে আস্তে রিডিউসড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই টোটা আস্তে আস্তে হর্সের কি তৈরি করবে? হর্স ছোটার জন্য ও টোটার মডিফিকেশান হয়ে হুফ তৈরি করবে, কেমন? সে হুপের মডিফিকেশান আমরা এখন আসিনি, মেরিচিপ্পাসে হুপ হয় না, ঠিক আছে? তাহলে বোঝা গেল কেন এটার সবচাইতে মেজর ডাইভার্সিফিকেশান দেখতে পাওয়া যায় এই জায়গাটাতে। ক্লিয়ার? এবার চলে এসো মেরিচিপ্পাস ছাড়াও আর একটা মডিফিকেশান হয়, সেটা হচ্ছে প্রোটোহিপ্পাস, ঠিক আছে? এই প্রোটোহিপ্পাসের কথা যদি বলো, দেখা যাচ্ছে প্রোটোহিপ্পাস মেরিচিপ্পাস হর্সের থেকে, প্রোটোহিপ্পাস মেরিচিপ্পাস থেকে আর একটু ডেভেলপ হয়ে এই প্রোটোহিপ্পাস তৈরি করে। ক্লিয়ার এই অবধি? এর মধ্যেও ব্যাপার আছে, এখনও এই মায়োসিন পিরিয়ড শেষ হয়নি, ঠিক আছে? এই মায়োসিন পিরিয়ডে, তাহলে মায়োসিন পিরিয়ডে আমরা এখন অবধি 3টে মডিফিকেশান দেখতে পেলাম। তার মধ্যে মেন মডিফিকেশানটা হচ্ছে মেরিচিপ্পাস, কিন্তু মেরিচিপ্পাসের আগে ছিল কে? মেরিচিপ্পাসের আগে ছিল হচ্ছে প্যারাহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপরে প্রোটোহিপ্পাস, হলো এই 3টে মডিফিকেশান। এই দেখো প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, ওকে, আর লাস্টে হচ্ছে প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস এবং লাস্টে হচ্ছে প্রোটোহিপ্পাস। এই তিনটে একটা এভলিউশনারি লিনিয়েজ হচ্ছে এই 3টের মডিফিকেশন, ঠিক আছে? কিন্তু মায়োসিন পিরিয়ডে আরও বলবার আছে, ঠিক আছে? কেমন?
তুমি যদি মায়োসিন পিরিয়ডে হর্সের মডিফিকেশন দেখো, ঠিক আছে, তাহলে দেখবে মায়োসিনে হর্সের 3টে এভলিউশনারি লাইন আছে, 3টে এভলিউশনারি লাইন আছে, ঠিক আছে। একটা লাইন আমরা এতক্ষণ পড়লাম, লম্বা লাইন যেটা, স্ট্রেট লাইন যেটা, ঠিক আছে। মানে স্ট্রেট লাইন মানে হচ্ছে যেখানে হচ্ছে প্যারাহিপ্পাস ছিল, মেরিচিপ্পাস ছিল আর প্রোটোহিপ্পাস ছিল। এছাড়াও আরও দুটো লাইন আছে, ঠিক আছে, আরও দুটো লাইন আছে। তার জন্য বলেছে যে মায়োসিন পিরিয়ডে 3টে এভলিউশনারি লাইন আছে, ঠিক আছে। তার মধ্যে দুটো হচ্ছে সাইড লাইন, মেজর নয় এই দুটো খুব মাইনর, ঠিক আছে। মানে মডিফিকেশন হতে হতে দুটো হর্স এরকম তৈরি হয়ে যায় যারা পুরোপুরি মেরিচিপ্পাসের লাইন ধরে না, ঠিক আছে। সেই দুটো মডিফিকেশন হলো, একটা হচ্ছে হাইপোহিপ্পাস আর একটা হচ্ছে হিপ্যারিয়ান, ঠিক আছে। প্রথমে আসা যাক হাইপোহিপ্পাসের কথায়, আসা যাক। এরা হচ্ছে লো ক্রাউন, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, হার্ট ভেজিটেশনের জন্য দরকার হচ্ছে লং ক্রাউন, টিথের লং ক্রাউনের দরকার, ঠিক আছে। কিন্তু এদের বেলাতে ক্রাউনটা হচ্ছে শর্ট, বোঝা গেছে, লো ক্রাউন আর কি, বোঝা গেল। যার জন্য বুঝতেই পারছো এরা বেঁচে থাকার জন্য আইডিয়াল নয়। যার জন্য দেখা গেল যে এরা ওই পিরিয়ডেই, অর্থাৎ ওই মায়োসিন পিরিয়ডেই, ঠিক আছে, একটা অন্যরকম 3টে টো ছিল, হ্যাঁ 3টে টো ছিল, কিন্তু ওই পিরিয়ডে ওরা আস্তে আস্তে দেখা গেল ওই ইপকেই ওরা এক্সটিংক্ট করে গেল, ঠিক আছে। তাহলে হাইপোহিপ্পাস বোঝা গেল। তাহলে হাইপোহিপ্পাস হচ্ছে অন্য আর একটা সাইড লাইন এভলিউশন, যেখানে লো ক্রাউন টিথ হওয়ার জন্য তারা এভলিউশনারিলি অ্যাকসেপ্টেড হলো না এবং এক্সটিংক্ট করে গেল, ঠিক আছে। এরপরে চলে আসো হিপ্যারিয়ান, ঠিক আছে। হিপ্যারিয়ানের একটা মজা আছে, ঠিক আছে। কেমন হিপ্যারিয়ান আর একটা সাইড লাইন, যেই সাইড লাইনে দেখা গেল ওদের টিথটা, এই হিপ্যারিয়ানের কথা যদি বলো, এই হিপ্যারিয়ানের কথা, এদের টিথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টিথ, একদম লং ক্রাউন টিথ, স্কাল ডেভেলপ হয়েছে, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে টোটা ছিল, হ্যাঁ, যে 3টে টোর মধ্যে দুটো সাইড লাইন টো রিডিউস হয়ে যাবে আর একটা টো লম্বা হয়ে নিচের দিকে থাকবে, ওই রকম মডিফিকেশান এদের হলো না। এদের 3টে টো দেখতে পাওয়া গেল। যার জন্য 3টে টো দেখতে পাওয়ার জন্য হলো কি, এরা খাওয়া দাওয়া করতে পারত, কিন্তু এদের সমস্যাটা ছিল ছোটার, হ্যাঁ, এদের মেন প্রবলেমটা ছিল মাইগ্রেট করবার সময়, ঠিক আছে। এনিমিরা অ্যাটাক করার সময় এরা দৌড়ে তাড়াতাড়ি পালাতে পারতো না, হ্যাঁ। এই সব কারণের জন্য এরা করলো কি, এরা ওই মায়োসিন পিরিয়ডটা ওরা সারভাইভ করে গেল। কিছু কিছু মানে হিপ্যারিয়ান যারা, তারা দেখা গেল প্লায়োসিন পিরিয়ডেও সারভাইভ করে গেল, কিন্তু প্লিস্টোসিন পিরিয়ডে গিয়ে দেখা গেল তারা আর সারভাইভ করতে পারছে না এবং তারা এক্সটিংক্ট করে গেছে। বোঝা গেল কথাটা? বোঝো? তাহলে আমি একবার আগের স্লাইডে যাই, এই কথাটাতে এসো। মায়োসিন পিরিয়ডে 3টে এভলিউশনারি লাইন ছিল। একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনে ছিল কে, প্রোটোহিপ্পাস, ঠিক আছে। সেই স্ট্রেট লাইনে যারা ছিল তারা হচ্ছে প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস আর হচ্ছে প্রোটোহিপ্পাস। প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস আর একটা হচ্ছে প্রোটোহিপ্পাস। এটা একটা স্ট্রেট লাইনে ছিল এবং এটার মডিফিকেশান আমরা ডিটেলে জানলাম, ঠিক আছে। কিন্তু আরও দুটো সাইড লাইন আছে, ঠিক আছে। একটা হচ্ছে হাইপোহিপ্পাস, এরা দেখা গেল এদের মডিফিকেশান দেখা গেল এরা ক্রাউন ঠিকঠাক নেই, এরা লো ক্রাউন্ড, যার জন্য লো ক্রাউন্ড হওয়ার জন্য এরা খুব সহজে এক্সটিংক্ট করে গেল। আর একটা জায়গায় দেখা গেল হিপ্যারিয়ানের কথায়, হ্যাঁ, হিপ্যারিয়ানে দেখা গেল সব ঠিক আছে, ওদের সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নেই, এই মডিফিকেশানটা ঠিক নেই, এই টোয়ের মডিফিকেশানটা হিপ্যারিয়ানের বেলাতে ঠিক নেই। হিপ্যারিয়ানের বেলাতে দেখা গেল 3টে টোই একই রকম দেখতে, এটা হিপ্যারিয়ানের টোয়ের কথা বলছি, ঠিক আছে। এই হিপ্যারিয়ানের 3টে টো একই রকম দেখতে, এই 3টে টো একই রকম দেখতে হওয়ার জন্য এদের মুভমেন্টে প্রবলেম হতো, ঠিক আছে। যার জন্য এরা খাওয়া দাওয়াটা করতে পারতো বলে এরা মায়োসিন পিরিয়ডটা বেঁচে গেল, মানে পিরিয়ড বলছি, ইপকটা বেঁচে গেল, তারপরের ইপকেও বেঁচে গেল, ঠিক আছে। কিন্তু তারপরে আর সে বাঁচতে পারলো না, সে একটা সময় মরেই গেল,
এক্সটিংক্ট করে গেল, তার মানে ক্লিয়ার? এই ডেডলাইনগুলো বোঝা গেল? এরকম করে কিন্তু পরীক্ষার খাতাতে লিখতে হবে পরপর, ঠিক আছে? এইখানে দেখো সেই এভলিউশনারি লিনিয়েজের কথাটা যে বলছিলাম আমরা, সেই এভলিউশন লিনিয়েজটা পরপর দেওয়া আছে, ঠিক আছে? কেমন করে দেওয়া আছে একবার দেখে নিই, ঠিক আছে? দেখো, প্রথমে ছিল ইওহিপ্পাস, মানে হায়ারাকোথেরিয়াম, ইওসিন পিরিয়ডে, ঠিক আছে? তারপরে ইওহিপ্পাস থেকে অরোহিপ্পাস হলো, এপিহিপ্পাস হলো, তারপরে হলো মেসোহিপ্পাস, মায়োহিপ্পাস, তারপরে চলে এসো, তারপরে হলো প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রোটোহিপ্পাস। এটা একটা লিনিয়েজ বললো, ঠিক আছে? এইবার দেখো ওই লিনিয়েজ থেকেই একবার হলো হিপ্প্যারিয়ন, আর একটা হলো হাইপোহিপ্পাস, ঠিক আছে? হাইপোহিপ্পাস এক্সটিংক্ট করে গেল, ও হিপ্প্যারিয়ানও এক্সটিংক্ট করে গেল, হাইপোহিপ্পাসও একটা সময় গিয়ে এক্সটিংক্ট করে গেল। বোঝা গেল? বুঝতে পারলে তিনটে লিনিয়েজের কথা? এই একটা এভলিউশনারি লিনিয়েজ, এই একটা এভলিউশনারি লিনিয়েজ, আর একটা স্ট্রেট এভলিউশনারি লিনিয়েজ। ক্লিয়ার? তাহলে হলো কি, আমরা এখন অবধি আমরা কোন পিরিয়ড অবধি এলাম? আমরা মায়োসিন পিরিয়ড অবধি চলে এসেছি, ঠিক আছে? মায়োসিন পিরিয়ড অবধি আমরা চলে এসেছি। তাহলে ইওসিন বললাম, অলিগোসিন বললাম, মায়োসিনে চলে এলাম। এর পরের পিরিয়ড আমরা বারবার একটা ভুল হচ্ছে, ইপককে আমি পিরিয়ড বলে দিচ্ছি, হ্যাঁ? এটা একটু কারেকশন করে নিও, হ্যাঁ? আমার বলার সময় বারবার এই ভুলটা হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ডাইরেক্টলি প্লায়োসিন ইপকে। চলে এসো, প্লায়োসিনে কী হচ্ছে আমরা একটু দেখে নিই। প্লায়োসিনে গিয়ে দেখা গেল ওই মানে প্লায়োসিন পিরিয়ডে দেখো প্রথম যে পয়েন্টটা আমরা লিখেছি, দেখো আমরা তাহলেই তোমরা বুঝে যাবে। প্লায়োসিন হচ্ছে উইটনেস দ্য রাইজ অফ ওয়ান টোড ট্রু হর্স। তার মানে হচ্ছে প্লায়োসিন পিরিয়ডের যে হর্সটা এলো তার বেলাতে হুফ তৈরি হয়ে যাবে। তার মানে হচ্ছে যে তিনটে টো এতক্ষণ ছিল, যার মধ্যে দুটো টো মানে ল্যাটারাল টো দুটো ফ্ল্যাঙ্ক করছিল, এই যে এই ছবিটা দেখো, ল্যাটারাল টো দুটো ফ্ল্যাঙ্ক করছিল, এই ল্যাটারাল টো দুটো ফ্ল্যাঙ্ক করছিল, ঝুলছিল, আর একটা টো বাইরে ছিল। এইবার এই যে দুটো বাইরে ঝুলছিল, এই দুটো আস্তে আস্তে পুরোপুরি এক্সটিংক্ট করে যাবে, মানে এই দুটো আস্তে আস্তে চলে যাবে, আর এই জায়গাটা মডিফিকেশান হয়ে হুফ তৈরি করবে, যার জন্য ঘোড়া খুব জোরে দৌড়তে পারবে, তাই তো? দেখা যাক কী হয়। হলো কি, প্লায়োসিন পিরিয়ডে যদি তুমি প্লায়োসিন ইপকে যদি তোমরা যাও, যে ফিচারগুলো দেখতে পাবে, প্রথম হচ্ছে যে স্কালের ডেভেলপমেন্ট হবে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে স্কালের ডেভেলপমেন্ট হবে। এছাড়াও স্কালের ডেভেলপমেন্ট ছাড়াও যেটা হবে সেটা হচ্ছে লিম্ব, ঠিক আছে? লিম্বগুলো সিঙ্গেল হুফ ডিজিট তৈরি করবে, ঠিক আছে? মানে নতুন সিঙ্গেল হুফ ডিজিট তৈরি করবে, যেখানে বাকি যে দুটো সেগুলো চলে যাবে। যার জন্য দেখো কথাটা বলেছে যে লিম্ব হ্যাড, দেখো এখানটাতে বলা আছে লিম্ব হ্যাড এ সিঙ্গেল হুফড ডিজিট, মানে হুফ তৈরি করে ফেললো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বাকি যে ল্যাটারাল টোগুলো ছিল তারা রিডিউসড হয়ে গেল, এবং রিডিউসড হয়ে কোথায় গেল? স্কিনের বিনিথ দ্য স্কিনের নিচে লুকিয়ে গেল। বোঝা গেল? তারপর ল্যাটারাল টো দুটো স্কিনের নিচে চলে গেল, মিডল টোটা হুফ তৈরি করে ফেললো, ঠিক আছে? আর মোলার টিথটা আস্তে আস্তে লং হয়ে গেল। মোলারটি যেটা শর্ট ছিল আস্তে আস্তে লং হচ্ছিল, সে লং ক্রাউন হয়ে গেল, এবং সিমেন্টেশন পুরোপুরি ডেভেলপ করে গেল, মানে যার জন্য দেখো কথাটা লিখেছে ওয়েল ডেভেলপড সিমেন্টেড, লং ক্রাউন্ড ওয়েল ডেভেলপড সিমেন্টেড। ওকে, বোঝা গেল কথাটা? তাহলে প্লায়োহিপ্পাস কমপ্লিট, ঠিক আছে? এইবার চলে আসে আমি প্লিস্টোসিন পিরিয়ডে, ঠিক আছে? প্লিস্টোসিন পিরিয়ডে যখন তুমি, মানে এটা হচ্ছে এটা ছিল প্লায়োসিন পিরিয়ডের কথা বলছি, ঠিক আছে? তাহলে প্লায়োসিন পিরিয়ডে আর সেরকম কিছু মডিফিকেশান নেই, কিন্তু দেখবে ওই আগের যে চারটা ছিল তাতে অনেক মডিফিকেশান আছে। ওই মডিফিকেশানগুলো কিছুই না, আস্তে আস্তে লম্বায় মানে সাইজে বাড়াটাকে বলা হচ্ছে, যার জন্য আমি ওগুলোকে গুরুত্ব দিইনি। মানে আমি এই কথাটা বলছি যে দেখো এখানে প্লায়োসিন পিরিয়ডে প্লায়োহিপ্পাস, হ্যাঁ, প্লেসিপ্পাস ছিল একটা এক্সট্রা, আমরা প্লেসিপ্পাসটাকে ধরে নিই, তার কারণ প্লেসিপ্পাসটা হচ্ছে খালি
বড় হচ্ছে, সাইজে বড় হচ্ছে, যার জন্য আমরা সেই ক্যারেক্টারটাকে আর নিই নি। এখানে প্লায়োহিপ্পাসটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে প্লায়োসিন পিরিয়ডে প্লায়োহিপ্পাস, এবং তারপরে হচ্ছে মডার্ন হর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপরে দেখো এখানে আমি পয়েন্ট লিখেছি যার জন্য যে মডার্ন ডেভেলপমেন্ট অফ এ মডার্ন হর্স, যে ডেভেলপমেন্ট অফ এ মডার্ন হর্সের কথা আমরা বলছি, সেটা এইখানটাতে আমি ছবিতে দেখানো হয়েছে। যে মডার্ন হর্সটা ছিল সেটা আস্তে আস্তে গ্রেটার ইন হাইটে অনেক বড় হলো, অ্যাবাউট 1.5 মিটার, ঠিক আছে। লং নেক, লং স্কাল, লং স্নাউট, লং লিম্বটাও অনেক বড় হলো। লিম্বের ভেতরে একটা সিঙ্গেল ডিজিট আছে হুফ, এবং যে ডিজিটগুলো ল্যাটারাল টোগুলো যেগুলো প্লায়োহিপ্পাসের বেলাতে স্কিনের নিচে চলে গেছিলো, সেগুলো ইকুয়াসের বেলাতে পুরোপুরি ডিজেনারেট করে গেল। ক্লিয়ার? পুরোপুরি ডিজেনারেট করে গেল, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে গেল, এবং এইটা হচ্ছে একটা কমপ্লিট ডোমেস্টিক হর্স, ঠিক আছে। তাহলে কমপ্লিট ডোমেস্টিক হর্সের মডিফিকেশন বোঝা গেল। তাহলে এইভাবে পরপর হর্সের মডিফিকেশন হলো এবং হর্সের ডেভেলপ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টে যাই। এর পরের পয়েন্টটা আমি এটাকে একটু ডিটেলে আলোচনা করব, ঠিক আছে। এই ডিটেলে আলোচনা করার জন্য আমি এই ছবিটার সাহায্য নেব, ঠিক আছে। যেখানটাতে আমি আরেকবার প্রথমে একটু জিস্ট বলি, সেটা হচ্ছে প্রথমে ছিল ইওসিন পিরিয়ড। ইওসিন পিরিয়ডে হর্সে ইওহিপ্পাস, এটা হচ্ছে মেন ডেভেলপমেন্ট। ইওহিপ্পাস, যেটা আরেকটা নাম হায়ারাকোথেরিয়াম, ডেভেলপ করে। এরপরে কিছু সাকসেসিভ ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট হওয়ার পরে তৈরি হয় মেসোহিপ্পাস, ঠিক আছে। তারপরে আরও কিছু সাকসেসিভ ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট হয়ে তৈরি করে মায়োসিন পিরিয়ডে মেরিচিপ্পাস। ওকে, মেরিচিপ্পাস ছাড়াও আরও দুটো ডেভেলপমেন্ট হয়, হিপ্প্যারিয়ান আর একটা হচ্ছে হিপ্প্যারিয়ান আর হচ্ছে হাইপোহিপ্পাস, এই দুটো ডেভেলপমেন্ট হয়। এই সাইডলাইন ডেভেলপমেন্ট, যেটা নিয়ে ডিটেলে তখন বলেছি। তাছাড়া তাহলে অলিগোসিন পিরিয়ডে হলো মেসোহিপ্পাস, মায়োসিন পিরিয়ডে হলো মেরিচিপ্পাস। এবার চলে আসো প্লায়োসিন পিরিয়ডে হলো প্লায়োহিপ্পাস, ঠিক আছে। এবং ফাইনালি প্লিস্টোসিন পিরিয়ডে যদি তুমি আসো, তাহলে হয়ে গেল প্লিস্টোসিনে হচ্ছে ইকুয়াস, ঠিক আছে। ইকুয়াস ডেভেলপমেন্ট হলো প্লিস্টোসিনে। এই হলো কমপ্লিট ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই পাঁচটা, 1 2 3 4, আর লাস্টে গিয়ে ওই এখানে আমি দেখাতে পাচ্ছি না ছবি একে, সেটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ইকুয়াস, ঠিক আছে। ক্লিয়ার হলো? এইবার দেখো, এইবার আমি যেটা মেনলি বলবো সেটা হচ্ছে ট্রেন্ড অফ এভলিউশন। এই যে হর্সে এতক্ষণ এভলিউশন হলো, তো এর মধ্যে তুমি কী কী ট্রেন্ড দেখতে পেলে, ঠিক আছে, কী কী মডিফিকেশান দেখতে পেলে, কী কী ট্রেন্ড দেখতে পেলে, আমি একটু বলি, তোমরা একটু মেলাও, ঠিক আছে। এটা এই ছবিটাকে ভালো করে দেখো আর একটু মেলাও, ঠিক আছে। দেখো, প্রথম ট্রেন্ডটা কী বলো? ইনক্রিজ ইন সাইজ। হর্স প্রথমে ছিল ডগের মতো দেখতে বা ফক্সের মতো দেখতে, সেটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল, ইনক্রিজ ইন সাইজ। 2 নাম্বারটা কী বলবো? 2 নাম্বার হচ্ছে গ্র্যাজুয়াল এনলার্জমেন্ট অ্যান্ড বেটার ডেভেলপমেন্ট অফ 3rd digit অ্যান্ড রিডিউস দ্য আদার ল্যাটারাল পার্ট। তার মানে ডিজিটের কথায় আসছে। প্রথমে ছিল হচ্ছে ইনক্রিজ হচ্ছে, আর 2 নাম্বার হচ্ছে লেগের মডিফিকেশান হচ্ছে, 3টে ডিজিট, ঠিক আছে। লেগের মডিফিকেশান দেখো, এটা ভালো করে তুমি দেখো এই ছবিটাকে। 4 লেগের কথা দেখো, প্রথমে ছিল 4টে, সেটা থেকে 3টে, সেটা থেকে 1টা ডেভেলপ হতে, ঠিক আছে। প্রথমে 3টে, তারপরে 1টা। হাইন্ড লেগের কথা যদি বলো, তাহলে প্রথমে ছিল 3টে, সে 3টে আস্তে আস্তে লম্বায় বড় হলো, তারপরে 3টে থেকে যেগুলো ল্যাটারাল সেগুলো ছোট হলো, আর একটা সামনের দিকে এলো, আর তারপরে ডাইরেক্টলি হুফ তৈরি হয়ে গেল। বোঝা গেল? মডিফিকেশানটা বোঝা গেল? তার ডিজিটের মডিফিকেশান আর লিম্বের মডিফিকেশান। 3 নাম্বার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি এর মাঝে, এই যখন পিরিয়ডগুলো হয় তখন এদের মধ্যে না 4 লেগের, ঠিক আছে, আলনা রিডিউস হয়ে যায়, আর হাইন্ড লেগের ফিবিউলা রিডিউস হয়ে যায়। কেন রিডিউস হয়ে যায় আমি বলছি কারণটা। এবং আলনা করে কি, আলনা কার সাথে থাকে? রেডিয়াস আলনা করে কি রেডিয়াসের সাথে ফিউজ করে যায়, আর ফিবুলা টিবিয়ার সাথে ফিউজ করে যায়।
তার মানেটা কি? এর মানে হচ্ছে এরা যতক্ষণ এই যে রেডিয়াস আলনা যতক্ষণ ফিউজ না করে, ফিউজ না করলে কি হয়, আমাদের তো ফিউজ নয় রেডিয়াস আলনা, তার জন্য আমরা কি করে হাতটা মুভ করতে পারি। কিন্তু ঘোড়ার বেলাতে যখন প্লায়োহিপ্পাস অবধি ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, প্লায়োহিপ্পাস যখন হয় তখন প্লায়োহিপ্পাস মানে প্লায়োসিন পিরিয়ডে, ঠিক আছে, পিরিয়ড বলছি ইপকের সময়, মানে লাস্টের আগে, মানে ইকুয়াসের ঠিক আগের ডেভেলপমেন্টে হয় কি, ফোর লেগের আলনাটা রিডিউস হয়ে, ঠিক আছে, রেডিয়াসের সাথে ফিউজ করে যায়, যার জন্য কি হয়, ফোর লেগটা স্ট্রং থাকে, ঠিক আছে, যার জন্য ওরা ফোর লেগটাকে চারিদিকে মুভ করতে পারে না। যার জন্য এটা এটা কেন কেন কারণ এটা ছোটার সময় একটা ইউনিডাইরেকশনাল ফ্লো থাকবে, যার জন্য ওরা জোরে ছুটতে পারবে। একই জিনিস হাইন্ড লেগের বেলাতে, ঠিক আছে, হয়, সেটা হচ্ছে ফিবিউলা রিডিউস হয়ে যায় এবং টিবিয়ার সাথে ফিউজ করে। ক্লিয়ার? হ্যাঁ, এটা এখানে ছবি দিয়ে দেখায়নি, ঠিক আছে। আরেকটা আসি, আরেকটা হচ্ছে মডিফিকেশন অফ টিথ, ঠিক আছে। দেখো শর্ট ক্রাউন্ড ছিল প্রথমে, এটা আস্তে আস্তে লং ক্রাউন্ড হয়, এই লং ক্রাউন্ড, ঠিক আছে। প্রথমে সিমেন্টেশন ছিল না, আনসিমেন্টেড ছিল, শেষের দিকে সিমেন্টেড হয়। ক্লিয়ার? বোঝা গেল? পরিস্থিতিগুলো বোঝো। মডিফিকেশন অফ টিথ, যদি টিথে ডেন্টিশন জাতীয় মডিফিকেশন বলো, তাহলে প্রথম দিকে কী ছিল, প্রথম দিকে ছিল বুনোডন টাইপ অফ ডেন্টিশন, ঠিক আছে, যেটা খুব সহজ ডেন্টিশন। সেখান থেকে আস্তে আস্তে হলো ব্রাকাইওডন্ট, মানে হচ্ছে লো ক্রাউন্ড, এবং লাস্টে গিয়ে হলো হিপসোডন্ট, মানে লং ক্রাউন্ড টিথ। কারণ টিথের মডিফিকেশান বোঝো, এইটা হচ্ছে লং ক্রাউন্ড, এটা হচ্ছে শর্ট ক্রাউন্ড, ঠিক আছে। প্রথমে ছিল আনসিমেন্টেড, আর এখন হয়েছে সিমেন্টেড। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে হর্সের ওভারঅল মডিফিকেশান। হ্যাঁ, এটা হচ্ছে এভলিউশনারি ট্রেন্ড, এইভাবে এভলিউশনারি হর্সের মডিফিকেশানগুলো হয়েছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এই মোটামুটি হর্সের ডেভেলপমেন্ট, আশা করি সহজই, একবার পড়ো আরও সহজ লাগবে, ঠিক আছে। আমি নোট ফোট সবই দিয়ে দেবো, ঠিক আছে। আর আশা করি এটাতে নোট দেওয়ারও দরকার নেই, এই জিনিসটাতে আমি এমন করেই বানিয়েছি যাতে এটা নোটেরই কাজ করে দেবে, ঠিক আছে। এটা নতুন করে নোট দেওয়ার কোনো দরকার নেই, এটা পড়লেই হবে। থ্যাংক ইউ, খুব ভালো করে পড়ো।